This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নির্লজ্জ দলদাস চটি পুলিশ মমতা ব্যানার্জির পাঠাতে চটি পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন চটি পুলিশের বিরুদ্ধে কাজ করেছিলেন বলে, আন্দোলন করেছিলেন বলে, তাই চটি পুলিশ বিতাড়িত হয়েছে। পুলিশ তো তৃণমূলের গুন্ডা হয়ে গেছে, পুলিশটা এখন পুলিশ নেই। পুলিশ আর তৃণমূল তো এখানে এক। একের পর এক অভিযোগ পাচ্ছি। এবারে এখানে যদি কোনোভাবে কোনো গন্ডগোলের চেষ্টা করেন, আমি পুলিশকে বলছি রাত টহলের ব্যবস্থা করুন, যেখান থেকে লাগে আপনারা ফোর্সের ব্যবস্থা করুন। পশ্চিমবঙ্গ পুলিশ অশোক স্তম্ভের বদলে তাদের কাঁধে জোড়া ফুলের প্রতীক নিয়ে ঘুরে বেড়াচ্ছে। একটাই ওদের এখন সাহারা আছে, পুলিশ বাবা পার করেগা। নিজের এত অহংবোধ একটু কম করুন। অহংকার মানুষের পতনের কারণ হয়। থানায় থানায় পুলিশ অফিসাররাই হচ্ছে তৃণমূলের আসল ব্লক বা নগরের নেতা। পুলিশই তো তৃণমূলকে চালাচ্ছে। পিসি ভাইপোর সভাতে লোক আনা, সিভিল ড্রেসে পুলিশ বসিয়ে চেয়ার ভরানো, রাত্রি 2টোর সময় ঘরে ঢুকে যাচ্ছে পুলিশ। এটা পুলিশের কাজ নাকি? মমতার পুলিশ গিয়ে গিয়ে থ্রেট করেছে ওদের বাপ বা মা মরা দায়। গতবার পঞ্চায়েতে গুন্ডারা পুলিশকে সঙ্গে নিয়ে নমিনেশন আটকেছিল আমাদেরকে। নইলে চাকরি চলে যাবে। পুলিশ দিয়ে যেতে যায় মনে হয়, সেই জন্য পুলিশকে নামিয়ে দেওয়া হয়েছে। পুলিশ দায়িত্ব নিন। তোলামূল জোড়ামূল ধর্ষকদের পার্টিকে জেতাতে হবে। শুধুমাত্র পুলিশের জোরে এরা টিকে আছে। মমতার পুলিশকে সতর্ক বার্তা দিলাম। পুলিশের কাজই তো সাইড লাইনে থাকা, রেফারির কাজ করা। পুলিশের কাজ তো খেলা না। দুর্ভাগ্যের বিষয় পশ্চিমবঙ্গে পুলিশ তৃণমূল কংগ্রেসের টিমের হয়ে খেলছে। তাহলে কিভাবে হবে? এটি ইম্পার্শিয়াল পুলিশ হলো নাকি? পুলিশ কখনোই নিরপেক্ষভাবে কাজ করতে পারে না। ইম্পার্শিয়াল থাকুন, সংবিধানের সাথে থাকুন, বাকিটা আমরা দেখে নেব। সব কাজ পুলিশ করছে। পুলিশ বালি থেকে টাকা তুলছে 1300-1400 টাকা পার গাড়ি, নিজেরা 600 টাকা রেখে 800 টাকা ভাইপোর কাছে পাঠাচ্ছে। পশ্চিমবঙ্গ পুলিশের প্রাথমিক কাজ হয়ে গেছে শাসক দলের নেতা সেজে তোলাবাজিতে মদত দেওয়া। পুলিশ তো একা খায় না। পুলিশ এসে আমাদের প্রকাশ্যে অসহায়তা প্রকাশ করছে যে আমাদের হাতে একটা বন্দুক, বাথরুমে গেলে সেটা সঙ্গে নিয়ে যেতে হয়, কারণ যদি লুট হয়ে যায় আমার চাকরি চলে যাবে, জেল হবে। আর সশস্ত্র 20 জন 25 জন করে ঢুকছে। পুলিশ দায়িত্ব নিন, যেখান থেকে লাগে আপনারা ফোর্সের ব্যবস্থা করুন। শাসক দল পুলিশের ওপর আস্থা রাখছে কি জন্য না, পুলিশ যেন তাদেরকে প্রোটেক্ট করে। গুলি তারা চালাবে, বোমা তারা মারবে। দলদাস আমাদের আইনটা পাস হওয়ার অপেক্ষাই করছে, তা বেঁধে কান ধরে ঘোরাতে হয় কিভাবে আমরা জানা আছে। লোক বলে পুলিশ তুমি উঠি ছড়ো, পুলিশ তুমি উঠি ছড়ো। কিছু কোলাজ দেখালাম আপনাদের, কিন্তু কোইন্সিডেন্সও বলতে পারেন, ভুতুরে কাণ্ডও বলতে পারেন। বিরোধীরা যা এতদিন ধরে বলে এসেছেন তা এখন শাসক বলছে। হ্যাঁ, শাসকের নেতারা বলছেন বিরোধীরা এতদিন ধরে যা বলে এসেছে। রাজ্যের যিনি প্রশাসনিক প্রধান, দলের দুলাল সরকার খুনের পরই পুলিশ কর্তাকে তিনি অপদার্থ বলেছিলেন। মনে আছে নিশ্চয়ই? হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলেরই মালদা তৃণমূল সভাপতি পুলিশকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। পুলিশ না পারলে
তৃণমূলই অভিযুক্তদের ধরবে। তো আমরা শুনেছি যে হিন্দিভাষী একজন লোক ফোনে বলছে, তারা কারা পুলিশই ঠিক করবে, পুলিশ খুঁজছে, পুলিশ তদন্ত করছে। আভ্যন্তরীণ কোনো কোন্দল আছে আমি মনে করি না, কোনো গোষ্ঠী কোন্দল আছে আমি মনে করি না। তবে যে বা যারাই থাকুক না কেন এর সাথে যুক্ত, তাকে পুলিশ খুঁজবে, পুলিশ না খুঁজে তৃণমূল কংগ্রেস কর্মীরা আমরা খুঁজে বের করে নিব। শুনলেন তো, রাজ্যের পুলিশ মন্ত্রীর সুরি কি তাহলে রহিম বক্সির গলাতে শোনা গেল? পুলিশ না পারলে আমরা, বলার অর্থ খুব স্বাভাবিক, রকেট সায়েন্স লাগে না, পুলিশে অনাস্থা। এই গোটা ঘটনার সূত্রপাত একটা উড়ো হুমকি ফোনকে কেন্দ্র করে। দলীয় নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে ডি কোম্পানির নাম করে ফোনে হুমকি দেওয়া হয়েছিল। हेलो, हाँ किसान से बात हो रहा है मेरा। हाँ बोल रहा है, बोलिए। जी बोल रहा हूँ। हाँ कौन बोल रहा है? प्रदीप। प्रदीप प्रदीप कौन प्रदीप? ये कंपनी से प्रदीप बोल रहा हूँ। कौन कंपनी? ये कंपनी से प्रदीप बोल रहा हूँ। क्या बात है बोलिए। आप मैसेज डाला है अभी तक? क्या आपको मैसेज दिया है, मैसेज नहीं देखा अभी तक? क्या बात मैसेज है? हेलो, मुद्दा बात बोल रहा हूँ आपको। हाँ बोलिए, आपको क्या हुआ? डिस्पेटिव भेजना पड़ेगा। किसको भेजना पड़ेगा? आपको? हाँ क्यों? नहीं तो तुम और तुम्हारा फैमिली। हाँ ডি কোম্পানির নাম বলছে, আমাকে বললো প্রদীপ, ডি কোম্পানি কা मैं हूँ। ছোটোবেলায় বোম্বের জগতে শুনেছি, পরবর্তীতে আমরা বিহারে শুনতাম, মুঙ্গেরে শুনতাম, ঝাড়খণ্ডে শুনতাম। মালদাতে এই ট্রেন্ড কিন্তু বিগত 1.5-2 মাস ধরে আমরা দেখছি। তৃণমূল নেতাদেরকে কিন্তু এখন চলতে হবে শুধু প্রশাসনের লোকদের উপরে ভরসা করেই। এটা পুলিশ দেখছে, আমি তো এটা নিয়ে এনকোয়ারি করছি না, পুলিশ এনকোয়ারি করছে, পুলিশ দেখবে। হঠাৎ ডি কোম্পানির নাম করে তাকে থ্রেট, তাকে মেরে দেওয়ার হুমকি, এটা নিজেরা সাজিয়ে তৈরি করছে না তো, যাতে তার নিরাপত্তা বাড়ানোর অজুহাত খুঁজে পাওয়া যায়। ফোন করে, রেকর্ড করে, মেসেজ লিখে ধমকি দিচ্ছে, আমার পক্ষে এটা বিশ্বাসযোগ্য হলো না। রাজনীতি এমনই জানেন তো, সোজা সরল রেখা ধরে রাজনীতি ছোটে না। অধীর রঞ্জন চৌধুরীর কথা শুনলে আপনারা অনেকটাই আমার বক্তব্যের সঙ্গে একমত হবেন। কেন আমি এটা বললাম? তবে পুলিশ শেষ পর্যন্ত 5 জনকে গ্রেফতার করেছে। রয়েছে উড়ো ফোনের মূল চক্রী, যার নাম শাহাদাত শেখ। দেনার টাকা শোধ করতে না পেরেই নাকি শাসক নেতাকে হুমকি ফোন। বোঝো কাণ্ড। তাও ভালো, এদের ধরতে শেষ পর্যন্ত রহিম বক্সিদের নামতে হয়নি। ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ফোনে আমাদের বললেন যে তিনি আশ্বস্ত হয়েছেন। ডি কোম্পানির নামে কি ভয়টাই না তিনি পেয়েছিলেন। গলার আওয়াজটা অনেকটাই নন বেঙ্গলি, কারণ আমি নন বেঙ্গলি এলাকাতেই থাকি। ন্যাচারালি আমি ওটা দেখেই, আর ওর আগে থ্রেটনিং যে মেসেজ গুলো, আর পরের দিন ভয়েস রেকর্ডিং সবই আমি পুলিশকে পাঠিয়ে দিয়েছিলাম। পুলিশ এনকোয়ারি করে তারপরে গ্রেপ্তার করেছে। কৃষ্ণেন্দু নারায়ণ বাবু না হয় স্বস্তি পেলেন, তার দলের কি পুলিশের প্রতি আস্থা ফিরল? না, পুলিশের বিরুদ্ধে সরব শাসক দলেরই আর এক নেতা, মালদার রহিম বক্সির পর হুগলির চণ্ডীতলার সুরজিৎ মণ্ডল। তৃণমূলের সংখ্যালঘু সেলের হুগলি জেলার সভাপতি তিনি। কি বলছেন? চণ্ডীতলার অপসারিত আইসি জয়ন্ত পালের বিরুদ্ধে ভয়ানক সব অভিযোগ তুলেছেন সুরজিৎ বাবু। মাটি মাফিয়া থেকে জুয়া, সাট্টা সবেতেই নাকি আছেন ওই আইসি। ডিউটি করার সময়ও নাকি তিনি নেশায় চুর থাকতেন। উনি চণ্ডীতলা থানায় আগেও ছিলেন, তখন যেভাবে মাটি মাফিয়া, মাটি হাঙর যাদের বলে, বালি হাঙর, এদের যে দৌরাত্ম্য, জুয়া, সাট্টা, অরাজকতা যে বেড়েছিল, উনি এখান থেকে চলে যাওয়ার পর সেটা একদম তলানিতে চলে গিয়েছিল। তারপরে উনি আসার পর আবারও অসামাজিক কাজকর্ম চণ্ডীতলা থানায় বেড়ে গিয়েছিল। মানুষ প্রতিবাদ করলে তাদের হুমকি দেওয়া হতো,
ঠিক আছে, তাদের কেস দেওয়ার হুমকি দেওয়া হতো, সাধারণ মানুষ তাকে পেত না। রাত্রিবেলা মদ্যপ অবস্থায় উনি ডিউটি করতেন, জনপ্রতিনিধিদের গরু ছাগল ভাবতেন, ঠিক আছে, মানে সব কিছুর ঊর্ধ্বে ছিলেন উনি। ওনাকে ওই একটা কথা আছে না, আমাদের ঠাকুমারা সব বলতেন, মা ঠাকুমারা বলতেন যে পাপ বাপকে ছাড়ে না, পাপ বাপকে ছাড়লো না। উনি গ্রহচক্রে উনি ধরা পড়ে গেলেন। খাস কলকাতায় বেনামে 12 একর জমি, নামে বেনামে প্রচুর সম্পত্তি। হুগলি, হাওড়া, কলকাতায় 6টি ফ্ল্যাট। মন্দারমণি, নিউ দীঘাতে পার্টনারশিপে 7টি হোটেল। উত্তরবঙ্গে বেনামে 4টি রিসর্ট। আরো অনেক কিছুই নাকি আছে। শাসক নেতা তো সব কিছুই জানতেন। আচ্ছা, প্রশ্ন হচ্ছে তার দলও কি জানতো? দেখুন, একজন থানার আইসি নামে বেনামে এত সম্পত্তি করে ফেললেন, শাসক যোগ ছাড়াই সব হতে পারে? শাসকের দুর্নীতির ঘুণই কি তাহলে ওই পুলিশের গায়ে লেগেছে? শাসক দল হঠাৎ পুলিশে উল্টো সুর কেন গাইছে? 26-এর ক্লিন ইমেজ নাকি আঙুল ফল টক? পুলিশ দুষ্কৃতীকে সঙ্গে নিয়ে ঘুমোচ্ছে। পুলিশ শুধু ঘুমোচ্ছে না, দুষ্কৃতীকে সঙ্গে নিয়ে ঘুমোচ্ছে। যে রাজ্যে কোনো আইন শৃঙ্খলা বলে কিছু নেই, যে রাজ্যে গণতান্ত্রিক ব্যবস্থাটা ধ্বংস হয়ে গেছে, যে রাজ্যের বিরোধী দলনেতাকে 4 বার সাসপেন্ড করে দেওয়া হয়, বিরোধী শূন্য করে দেওয়ার যে প্রক্রিয়া যে রাজ্যে চলেছে, তো সে রাজ্যে যেখানেই বিরোধী শূন্য হবে, যেখানেই স্বৈরতন্ত্র জন্ম নেবে, স্বৈরতন্ত্র স্বাভাবিকভাবেই স্বৈরাচারকে ডাকবে, আর তারপরে যেটা হবে সেটা হবে মৃত্যু, এবং কিছু হলে মৃত্যু মিছিল। এটা স্বাভাবিক প্রক্রিয়া। তিলোত্তমা কাণ্ড, অভিযুক্তের সাজা ঘোষণা পর্যন্ত হয়ে গেল সেখানে, কিন্তু জানেন এখনো মেয়ের ডেথ সার্টিফিকেটটাই তার বাবা মা পাননি। এ নিয়েও লড়ে যাচ্ছেন। ভাবা যায় 6 মাস পরেও এটা হচ্ছে। নথি বিভ্রাট, দড়ি টানাটানি। আরজিকর কর্তৃপক্ষ তো আগে ভাগেই হাত তুলে নিয়েছে। এবার আমরা যে সার্টিফিকেটটা দেই না, ওটা কিন্তু অ্যাকচুয়ালি ডেথ সার্টিফিকেট নয়, ওটা হচ্ছে ডেথ ডিক্লারেশন। কিন্তু আমাদের ওই ফরম্যাটের উপরে ডেথ সার্টিফিকেট কথাটাই লেখা, ঠিক আছে? সেই হিসেবে চলতিভাবে ওটা ডেথ সার্টিফিকেট বলা হয়। এটা হচ্ছে ডেথ ডিক্লারেশন। ডেথ সার্টিফিকেট হচ্ছে পৌরসভা থেকে যেটা দেবে বা কর্পোরেশন থেকে যেটা দেবে, দ্যাট ইজ অ্যাকচুয়ালি ডেথ সার্টিফিকেট। তিলোত্তমা মামলায় এমার্জেন্সি মেডিকেল অফিসার পলি সমাদ্দারের কথা আপনাদের শোনাচ্ছিলাম। স্পষ্ট বক্তব্য, যত দায় পুরসভার। তবে তার বিরুদ্ধে কিন্তু গুরুতর অভিযোগ তুলেছে তিলোত্তমার পরিবার। উনি কোর্টে দাঁড়িয়ে তো সাক্ষী দিয়েছেন যে আমি ডেথ সার্টিফিকেট ইস্যু করেছি, কিন্তু দেখতে পাচ্ছি তো এখন তো সেই ডেথ সার্টিফিকেটের কোনো অস্তিত্বই নেই। ইন্টিমেশন সার্টিফিকেট যখন দিয়েছেন তখন এটাই উনি পরিষ্কার বলতে পারতেন। ওনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হওয়া উচিত। কাজের জায়গায় সে মারা গেলে সেটা ব্রড ডেট কেমন করে? সে কি বাইরে মৃত্যু হয়েছিল তার? এটা ব্রড ডেট কেন হবে? আমার মেয়ে যে ওখানে একজন ডক্টর ছিল সেটাই মনে করেনি। আমার মনে হয় এইসব মানে প্রত্যেক পরতে পরতে গাফিলতি, সবার গাফিলতি। কোথা থেকে কি হয়ে গেল এখনো পরিবার বুঝে উঠতে পারছে না। তার উপর এই সমস্ত যুদ্ধ জারি। ভাবুন একবার, আরজিকর বনাম কলকাতা পুরসভা, একেবারে রাতারাতি যুদ্ধ বেঁধে গিয়েছে। দায় কার? এ প্রশ্নটা উঠছে। এখানে আরজিকরের কোনো ওয়ার্ডে ও চিকিৎসাধীন ছিল না, তাই জন্য প্রবাবলি আরজিকর থেকে কোনো ডেথ সার্টিফিকেট দেওয়া যাবে না। এটা টেকনিক্যাল রুলস। এই প্রেমিসেসের মধ্যে যদি কারোর আনফর্চুনেট ডেথ হয়, সেই ক্ষেত্রে দ্য ডেথ সার্টিফিকেট ইজ ইস্যুড ফ্রম বোরো 1। ক্রিমেশন হয়েছিল হচ্ছে পানিহাটিতে। হ্যাঁ, এখন পানিহাটিতে ওখানে আমাদের যে ক্রিমেশন সার্টিফিকেট থাকে সেখানে লেখা থাকে প্লেস অফ ডেথ। প্লেস অফ ডেথ হচ্ছে এখানে আরজিকর লেখাই আছে ক্রিমেশন সার্টিফিকেট। ক্রিমেশন সার্টিফিকেটের ভিত্তিতেই এটা আরজিকরকে দিতে হবে, এটাই রুল। ভাবতে পারছেন, যে মৃত্যু, যে ঘটনাকে কেন্দ্র করে গোটা দেশ তোলপাড় হয়ে গিয়েছে, যে ঘটনাকে কেন্দ্র করে রাত দখল দেখেছি আমরা, বিহিত চেয়ে, তিলোত্তমার জন্য বিচার চেয়ে, সেই তিলোত্তমা, সে আমাদের মেয়ে, এ শহরের মেয়ে তিলোত্তমা, তার মৃত্যুতেও সার্টিফিকেট নিয়ে এরকম দড়ি ঠেলাঠেলি। ভাবতে পারছেন, সবই সম্ভব। মাঝে মধ্যে অবাক লাগে। প্রশ্ন হচ্ছে, এই ধরনের জিনিস আর কতদিন চলবে? আর কতদিন চলবে? এই ঘটনার পরেও তারা ব্যাখ্যা দিচ্ছেন, ব্যাখ্যা দিতে পারছেন। অবাক হওয়ার দিনও বোধহয় শেষ হয়ে আসছে।
নিয়মের গেরো দেখিয়ে চরম ভোগান্তিতে ফেলা। কাকে ভোগান্তিতে তারা ফেলছেন? এভাবে এরকম একটা নক্কারজনক ঘটনায় সন্তান হারা হওয়া বাবা মাকে, আমাদের তিলোত্তমার বাবা মাকে ভাবুন একবার মানসিক পরিস্থিতি তাদের। চোখে আঙুল দিয়ে ভাবাতে হচ্ছে অনেককেই, অনেকে আবার বুঝতে পারছেন। ফলে এই এ বলছে ওর দায়িত্ব, সে বলছে এর দায়িত্ব, এক্ষেত্রেও দায় ঠেলাঠেলি করে চরম ভোগান্তিতে ফেলা হচ্ছে তিলোত্তমার বাবা মাকে মাসের পর মাস। ঘটনাটা কবে ঘটেছে আর আজ কত তারিখ আর মনে করাবো না, টনক থাকলে নড়বে। আর কত কিছু সামনে আসা বাকি আমরা জানি না, কে জানে সেটাও বলতে পারছি না। আজকে নথি বিভ্রাটের জন্য একজন সহপাঠিনী যে এই হসপিটালের চিকিৎসক সে ডেথ সার্টিফিকেট দিতে না পারে, তাহলে আমরা কোন সভ্যতাতে বসবাস করছি? যে প্রশ্নগুলো আমরা তুলেছিলাম যে তথ্য প্রমাণ লোপাট এবং আরও যারা যারা এর সাথে জড়িত আছেন, তাহলে সেই প্রশ্নগুলো কিন্তু আরও বেশি করে প্রাধান্য পাচ্ছে আমার বলে মনে হয়। এখন বাংলায় সব হয় বলুন। তিলোত্তমার খুন ধর্ষণে দোষীর সাজা হয়ে যায়, কিন্তু পরিবার ডেথ সার্টিফিকেট পেতে নাজেহাল দশা। আবার মধ্যরাতে নৈহাটির অরবিন্দ রোডে শতাব্দী প্রাচীন দোকান ভেঙে দেয় প্রমোটার। দোকানদারের অভিযোগ, তাকে না জানিয়েই হঠাৎ গাঁইতি বড় বড় হাতুড়ি দিয়ে দোকান ভাঙতে শুরু করে দেয় প্রমোটারের লোকজন। দোকান মালিক নৈহাটি থানায় খবর দিলে প্রমোটারের দলবল পালিয়ে যায়। তখন কি অবস্থা দেখ, মাঝরাতে দোকান ভাঙছে। হ্যাঁ চিন্তা করতে পারছিস? দেখ রাত 1:30 থেকে 2টোর মধ্যে এসে আমার ছাদ শাবল গাঁইতি দিয়ে ভাঙতে শুরু করে। পাশের পেছনের ইয়েরা ওদের জিজ্ঞেস করে যে তোমরা ভাঙছো কেন? বলে থানার অর্ডার আছে। তো তারা জিজ্ঞেস করে থানার অর্ডার আছে, রাত্রিরে ভাঙবে কেন? তা সেই অর্ডারটা দেখি, তখন ওরা থমকে যায়। তা ততক্ষণে আমার প্রায় 8-10 ফুট বাই 10 ফুট ভেঙে দেয়। তারপর কোন প্রমোটার আমি জানি না, আমি এই সমস্তকে কোনোদিন আমরা প্রশ্রয় দিইনি, আমরা এদেরকে প্রশ্রয় দেব না। আপনি প্রমোটিং করবেন, আপনি 2 নম্বরই কাজ করবেন, আপনি লোটো চালাবেন, আপনি মদ বিক্রি করবেন, আপনি পুকুর ভরাট করবেন, আপনি জমি দালালি করবেন, আপনি লোকের বাড়ি ভাঙচুর করে দখল নেবেন, তো আপনি টাকা দেবেন না তৃণমূলকে? কি কোন দেশে বাস করছেন আপনারা? রাজনৈতিক কোনো মদতে কি প্রমোটার? না, এর সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এর সাথে রাজনীতি একটা কোনো দুষ্টু চক্র থাকতে পারে, রাজনীতির কোনো সম্পর্ক নেই। পার্থভৌমিক গুন্ডারাজ শেষ করতে করতে নিজেই গুন্ডা হয়ে গেল। এবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের কাণ্ড বলি, সেটাও ভুতুড়ে। মাতৃভাষা দিবসের অনুষ্ঠান ঘিরে তুলকালাম কাণ্ড। এটা তো ইউনুসের বদলের বাংলাদেশ নয়, এখানে কট্টর ইসলামী সংগঠন নেই, তাও ছাত্র সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান বন্ধ হয়ে গেল। গান না আগেই ফিরতে হলো শিল্পী পটাকে। মাতৃভাষা দিবসে আমরা বাংলা গান করি, শেষ অনুষ্ঠান যেভাবে সেটাকে বন্ধ করা হলো এবং যে ঔদ্ধত্যের সাথে একটি মেয়ে সে লাফিয়ে স্টেজে উঠে, এবং সেও পড়ে যেতে পারতো, সে পড়ে গেলে তার অ্যাক্সিডেন্টালি তার মুখ চোখ কেটে যেতে পারতো, যেভাবে সে উঠে এসেছে। এসএফআই বারংবার খালি একটাই কথা বলতে থাকে আইকনকে অবস্ট্রাক্ট করার জন্য, যে কোনো রকম বাইরের সিনিয়র্স আসবে না, এবং বাইরের সিনিয়র্স বলতে ওরা কাদের বোঝে আমরা ঠিক জানি না। কি ঘটনাটা ঘটলো আমি জানি না, যার ফলে তারা নিজেরা নিশ্চয়ই যথেষ্ট লজ্জিত বোধ করবে। শুধু হ্যারাস না, আমাদের উপরে হেকলিং হয়েছে, ম্যান হ্যান্ডলিং হয়েছে, তো এগুলো সবের জন্যই আমরা আইনি ব্যবস্থা নিচ্ছি, হেল্প নিচ্ছি। একটার পর একটা ঘটনা আপনাদের দেখালাম। আজ ঠোঁটকাটায় বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুললাম। আজ হাতে আর সময় নেই, আজ ঠোঁটকাটায় পর্যন্ত।